আরব সাগরে ভারতের বিমানবাহী রণতরীর অবস্থান করছে এবং সেটা ক্রমশ করাচি বন্দরের দিকে এগোচ্ছে। এবং পাকিস্তান তার সমস্ত বড় বড় শহরের থেকে তার এয়ারফিল্ড গুলোকে সীমান্ত অঞ্চলে এলো মানে লাইন অফ কন্ট্রোলে এবং পাক অকুপাইড কাশ্মীরের বর্ডারে মোতায়েন করছে। দুই দেশে কিন্তু সৈন্য মোতায়েন করছে, সরঞ্জাম মোতায়েন করছে। ভারতীয় এয়ারফোর্সকে যে কোনো মুহূর্তে অন এয়ার হওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা আগামী 10 থেকে 15 দিনের ভিতরে একটা যুদ্ধের আশঙ্কা করছি। একটা যুদ্ধ কিন্তু আসন্ন। জনমতের চাপ, জনমত প্রচন্ড ভাবে চাপ দিচ্ছে সরকারের উপরে ব্যবস্থা নেওয়ার জন্য, এবং কি ব্যবস্থা? যথাযথ ব্যবস্থা, অর্থাৎ দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। সুতরাং ভারত যে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বা যুদ্ধ ঘোষণা করতে পারে, এর সম্ভাবনা কিন্তু প্রচুর। যদি যুদ্ধ শুরু হয়, তাহলে আমাদের এই অংশে যদি আমরা শতভাগ নিশ্চুপ থাকি, তারপরেও আমাদের এখান থেকে এক ধরনের উস্কানি কিন্তু হবে। বিভিন্ন দল এন্টি ইন্ডিয়া ক্যাম্পেইন করে, যাদের রাজনীতির প্রধান অস্ত্র হচ্ছে এন্টি ইন্ডিয়া, এই দলগুলো কিন্তু এক ধরনের ক্যাম্পেইন করবে, জ্বালাও পোড়াও করবে, মিছিল মিটিং করবে, সমাবেশ করবে এবং বর্ডারের দিকে লং মার্চের ঘোষণা দেবে। গত বছর 5 আগস্টে পট পরিবর্তনের পরে যারা ক্ষমতায় এসছে, কাগজে কলমে বলা হলো যে ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ বেসিক্যালি কিন্তু এরা ক্ষমতায় না, ক্ষমতায় এসছে ইসলামী মৌলবাদী শক্তি, জামাত নিয়ন্ত্রিত র্যাডিক্যাল ইসলামিস্টরা ক্ষমতায় এসছে। এবং ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম এদেরকে স্বাগত জানিয়েছে কিন্তু পাকিস্তান। এবং পাকিস্তান ঘোষণা করেছিল ওই আগস্ট মাসেই যে আমরা আমাদের 53 বছর আগে হারানো ভাইকে ফিরে পেয়েছি। তাহলে মানে 5ই আগস্টের ঘটনাটা পরিপূর্ণভাবে পাকিস্তানের যে প্ল্যান, সেই প্ল্যানের একটা অংশ, যে প্ল্যানটি তারা 53 বছর ধরে করে আসছিল। বিশেষ করে 2009 সালের পর থেকে কয়েকবার চেষ্টা করেছিল, সেই প্ল্যানেরই একটা অংশ হচ্ছে 5 আগস্ট। তাহলে এখন পাকিস্তানের প্ল্যানটা ছিল হচ্ছে যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ সরকার উৎখাত হয়ে গেছে, সেকুলার ধর্মী সরকার উৎখাত হয়ে গেছে, এখন আমাদের মন পছন্দ সরকার যেটা, সেরকম সরকার বসে আছে। সুতরাং আমরা যদি এখানে ভারত বিরোধী একটা ভূমিকা এখানে স্টার্ট করি, ভারতের বিরুদ্ধে যদি আমরা অল ওভার সার্জিক্যাল স্ট্রাইক বলছি না, মানে অল ওভার সাংস্কৃতিক, অর্থনৈতিক বা হেট স্পিচ দিয়ে একটা যুদ্ধ শুরু করি, সেই যুদ্ধে বাংলাদেশ আমাদের অন্যতম সহযোগী হবে। এবং খুব প্ল্যান ওয়াইজ বাংলাদেশ হয়েছেও, কোনো কারণ ছাড়াই বাংলাদেশের এই ঘটনাটি, আগস্টের ঘটনাটির পরপর বাংলাদেশের নর্মালি একটা ভারত বিরোধী চিন্তা ভাবনা মানুষের ভিতরে থাকে, এটা একটা কমন একটা ব্যাপার, কিছু মানুষের ভিতরে আছে, প্রচুর মানুষের ভিতরে আছে। সেইটা কি হঠাৎ করে দেখলেন যে আগস্ট মাসের 5 তারিখ থেকে সেটা মানে 4 গুণ 5 গুণ বেড়ে গেল, বহু গুণে বেড়ে গেল। হাসিনা বিরোধিতা করতে করতে হঠাৎ করে বললো যে দিল্লি না ঢাকা, এবং ভারতের বিরুদ্ধে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া শুরু করলেন ডক্টর ইউনূস বাংলাদেশে পৌঁছানোর আগেই, ফ্রান্সে বসেই। তো এর থেকে একটা জিনিস বোঝা যায় যে পাকিস্তান এবং বাংলাদেশ উভয়ই ভারতকে একটা কমন এনিমি বানিয়ে এক ধরনের ছায়া যুদ্ধ কিন্তু আগস্ট মাসেই শুরু করেছে। আজকে যদি আমরা 23 তারিখের এই ঘটনাটিকে দেখি, 23 তারিখের ঘটনাটি হচ্ছে সেই ছায়া যুদ্ধের একটা আউটকাম, যে আউটকামটা দিয়ে ভারতকে একটা মেসেজ দেওয়া হলো যে আমরা এখন আর একা নই, আমরা দুই দিক থেকে তোমাকে আক্রমণ করতে পারি এবং beware from us। একেবারে দুই দিক থেকে আক্রমণ করতে পারি। এই জায়গায় আপনার কাছে প্রশ্ন রাখবো, বাংলাদেশের সেই আক্রমণের সক্ষমতা আছে নাকি, মানে মুখবাজি বা এই মুখ দিয়ে আক্রমণ, সেটা আসবো আপনার কাছে। বদরুল ভাই শুনছিলেন, বদরুল ভাই
আমি আমাদের শিরোনাম হচ্ছে কাশ্মীরে জঙ্গি হামলা এবং বাংলাদেশের ঝুঁকিটা কি আমরা ডেকে নিয়ে আসতেছি কিনা, আপনার কাছে কি মনে হয়? আমাদের একজন উপদেষ্টা, আমাদের সরকার প্রধান মানে গভর্নমেন্টের যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হলো এবং বলা হলো যে কোনো সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করব। অন্যদিকে সরকারেরই একজন উপদেষ্টা, আইন উপদেষ্টা, যদিও তড়িঘড়ি করে পরে উনি ওনার স্ট্যাটাস সরিয়ে ফেলেছেন, কিন্তু একবার দিয়ে ফেললে সেটা সরিয়ে ফেলেও কোনো লাভ হয় না। বিশ্বব্যাপী এটা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং এটা ভারতীয় গণমাধ্যমে এ নিয়ে স্টোরি হয়েছে। তো এই যে একজন উপদেষ্টা বললেন যে এই ঘটনায় যে প্রতিক্রিয়া উনি জানালেন, সেটা আসলে কেন তিনি করলেন? তিনি কি চাচ্ছেন বাংলাদেশকেও পায়ে, এই যেটা মঞ্জু ভাই বলছিলেন যে প্যারিসে বসে বিমানে ওঠার আগেই তিনি বলছিলেন 7 সিস্টার এই করবো সেই করবো, অশান্ত হয়ে যাবে বাংলাদেশকে ডিস্টার্ব করলে, তো এইগুলা কি পায়ে পায়ে পা ফেলে ঝগড়ার অংশ, মানে বিপর্যয় ডেকে আনার অংশ কিনা? আপনার কাছে কি মনে হয়, আর আপনার ব্যাখ্যাটা কি? ধন্যবাদ বিপুল। প্রথম কথা তো সেটা বলবো যে এটা তো একটা দুঃখজনক ঘটনা, অত্যন্ত দুঃখজনক ঘটনা, যেটা কাশ্মীরের পাহেলগামে ঘটেছে। আর আপনি যে উপদেষ্টার কথা বললেন, প্রথম কথা, মূল কথা হচ্ছে যারা সরকারে থাকেন, যেই দেশে হোক, সরকার পরিচালনা করা বা সরকারের অংশ হওয়া কিন্তু একটা গভীর একটা বিষয়, এবং এটা কিন্তু হালকাভাবে নেওয়া যায় না। যারা সরকারের দায়িত্বে যান, যে কোনো সময় যান, তাদের এটা মনে রাখা উচিত যে তারা সরকারের অংশ, এবং সরকারের অংশ বলেই তারা কিন্তু রাষ্ট্রের প্রতিনিধি। তো সেই ক্ষেত্রে যদি কোনো উপদেষ্টা বা কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারীও যদি থাকে যে সরকারের ভিতরে থেকে তার ব্যক্তিগত মতামত ব্যক্ত করেন, সেটা কিন্তু গ্রহণযোগ্য নয়। এই জন্য যে আপনি সরকারে থাকলে, আপনি মন্ত্রী থাকলে বা আপনি উপদেশ থাকলে আপনার কোনো ব্যক্তিগত মতামত থাকতে পারে না। সেটা আপনি ঘরোয়াভাবে করতে পারেন, আপনি বন্ধু বান্ধবের মাধ্যমে করতে পারেন, কোনো ঘরোয়া অনুষ্ঠানে করতে পারেন, এবং আপনি কোনো কারোর সাথে কথা বলতে গেলে আপনার বাড়িতে বসে বা অন্য কারোর বাড়িতে বসে আপনি বলতে পারেন। কিন্তু আপনি সামাজিক মাধ্যমে বা প্রেসের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে বা আপনি ফেসবুকে এগুলো আপনি দিতে পারেন না। যদি আপনার ইমোশন এতই কঠিন হয়, এতই বেড়ে থাকে, উচ্চ পর্যায়ে গিয়ে থাকে, তখন আপনার দায়িত্ব হবে আপনি পদত্যাগ করবেন। আপনি পদত্যাগ করে তারপরে আপনার মতামতটা ব্যক্ত করবেন। কিন্তু আপনি সরকারেও থাকবেন, আবার এই ধরনের একটা মন্তব্য করবেন, আবার সাথে সাথে এটা নামিয়ে ফেলবেন, ভালো কথা। কিন্তু কথা হচ্ছে আপনি প্রথমে আপনি এই বক্তব্যটা রাখবেন কেন? আপনি তো একটা দায়িত্বশীল পদে আছেন। তো সেখানে যেই ঘটনাটা ঘটে গেছে, এই আমাদের এই উপদেষ্টার কথা যদি বলি, তার উচিত ছিল যে এটা নামিয়ে ফেলছেন ঠিকই, কিন্তু প্রথম কথা তার এই বক্তব্যটা দেওয়া উচিত হয় নাই, যেহেতু তিনি সরকারের একটা বিশিষ্ট পদে আছেন। আর তারপর যেটা করা উচিত ছিল তার পদত্যাগ করা উচিত ছিল। আর না হলে আরেকটা কাজ করা যেত, যেটা যে প্রধান উপদেষ্টা, তিনি তাকে হয়তো তিনি বলতে পারতেন যে আপনি পদত্যাগ করেন। যে কোনো সরকার, এখন আমাদের দেশে যেটা আছে অনির্বাচিত সরকার, নির্বাচিত হোক বা অনির্বাচিত হোক, একটা সরকার তো আছে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকারকে এই দিকগুলো দেখতে হবে। এর আগেও একজন উপদেষ্টা, যুবক উপদেষ্টা, তিনি 7 সিস্টার্স আরো কি মিলে একদম পুরোনো বাংলা, পূর্ব বাংলা, পশ্চিম বাংলা সব মিলিয়ে একটা করে সেটাও তার নামিয়ে গেছে। এই হঠকারিতাগুলি কেন করবেন? এটা করলে হয় কি, প্রথম কথা হলো আমাদের দেশ সম্বন্ধে একটা ভুল ধারণা হয়, বাইরে একটা ধারণা হয় যে আমাদের দেশে যারা সরকারে আছেন বা সরকার পরিচালনা করছেন তাদের মধ্যে ওই সিরিয়াসনেস নাই। এখানে খুব লেখাপড়া করার দরকার, বিশ্ব রাজনীতি, জিও পলিটিক্স, এগুলি বোঝার দরকার। আর যেটা ঘটেছে, যেটা বললাম, ওই বিষয়ে আবার আসছি, যে কাশ্মীরে যে ঘটনাটা ঘটলো, এটা কিন্তু আমাদের আলোচক, সহ আলোচক, তিনি ভালো ব্যাখ্যা দিয়েছেন, পাকিস্তানের কথা বলেছেন। এখন আমরা দেখছি যে পাকিস্তান কিন্তু আবার তাদের একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন, এবং তারা যে কাজগুলো করছেন, পাকিস্তান সরকার, তারা যখন পাকিস্তানের উপর দিয়ে পাকিস্তানের আকাশ সীমা ভারতীয় বিমানের জন্য বন্ধ করে দিয়েছেন। ঠিক আছে, আপনারা করতে পারেন, কিন্তু কথা হলো মূল বিষয়টা দেখতে হবে। যতবারই আমরা দেখেছি ভারতে আক্রমণ হয়েছে, এবং যতবারই আমরা এই ঘটনাগুলো দেখেছি, সবসময় দেখা গেল এই সন্ত্রাসীরা কিন্তু পাকিস্তান থেকে এসছে, বা পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর, যেটাকে তারা আজাদ কাশ্মীর বলে, সেখান থেকে এসছে। এখন এটা আমাদের বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কতটা চিন্তার উদ্রেক করে। আমরা দেখেছি আমাদের বাংলাদেশে কিন্তু 2004 সালের কথা মনে আছে,
সন্ত্রাসী কার্যকলাপ 2005 সালের কথা মনে আছে। তারপরে আমরা দেখেছি যে আমাদের দেশে অতীতে বিশেষ কোনো এক সরকারের সময় আইএসআই এর আপনার উপস্থিতি ছিল, সেটা আমরা দেখেছি যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে। এরপরে কিন্তু আমরা দেখেছি সেই সন্ত্রাসী কার্যকলাপগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আবার যেটা উল্লেখ করা হলো, আপনিও প্রথমে শুরুতে উল্লেখ করেছেন যে বিগত 8 মাসের মধ্যে সরকার পরিবর্তনের পর, সরকার পরিবর্তন আগে থেকে যে নরসিংদী আপনার কারাগার ভেঙে অনেক সন্ত্রাসী বেরিয়ে গেছে। এরপরে অনেক যারা সন্ত্রাসী ছিল তারা বেল পেয়ে তারা বেরিয়ে গেছে। এদের উপর কড়া নজর রাখতে হবে, শুধু নজর রাখতে হবে না, এরা কোথায় আছেন, কিভাবে তাদেরকে বেল দেওয়া হলো, এটা তাদেরকে শনাক্ত করতে হবে। কিন্তু আমরা কিন্তু আমরা চিন্তাগ্রস্ত এই জন্য, আমাদের দুশ্চিন্তাটা এখানে যে ইদানিং আমরা দেখছি পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা ভালো দিক, মানে একটা ভালো সম্পর্ক স্থাপন করার দুই দেশের মধ্যে একটা চলছে। পাকিস্তানের পররাষ্ট্র সচিব এসেছিলেন, আলোচনা হলো, আমাদের পররাষ্ট্র সচিবের সাথে আলোচনা হলো, সেটা আমরা দেখেছি। কিন্তু তারপর আমাদের মনে রাখতে হবে যে পাকিস্তানের সাথে সম্পর্ক আমাদের কিন্তু খুব চিন্তা ভাবনা করে সতর্কতার সাথে দেখতে হবে। পাকিস্তান কিন্তু এখনো সেই রাষ্ট্র নয় যেটা বাংলাদেশে গ্রহণ করেছে। হ্যাঁ, আমরা বলতে পারি যে বাংলাদেশের হাই কমিশন পাকিস্তানে আছে, পাকিস্তানের হাই কমিশন বাংলাদেশে আছে, কিন্তু ওই যে একটা কথা বলে যে আমরা সেই ব্রাদারলি পিপল, একদম ভ্রাতৃপ্রতিম দেশ, সেটা আমরা নই, এটা পরিষ্কার কথা। এবং পাকিস্তানকে এটা, যেহেতু পাকিস্তান এই কাজটা করতে পেরেছে কাশ্মীরে, আমাদের দেশও তার চেষ্টা করবে। আমাদের যেটা করা উচিত, আমি যেটা মনে করি যে এখন সম্পূর্ণভাবে সতর্কতা অবলম্বন করতে হবে এবং আমাদের দেশে আমাদের বাংলাদেশের সরকারি পর্যায়ে একটা জাতীয় নিরাপত্তা কমিটি বা কাউন্সিল, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল গঠন করতে হবে, শক্তিশালী। যেহেতু ভারতে এই ঘটনাগুলো বারবার ঘটছে, 2008 সালে মুম্বাইতে ঘটেছে, তারপর আমাদের বাংলাদেশও 2016 সালে দেখেছি হোলি আর্টিজান ইয়েতে যে ঘটনা ঘটেছে, 22 জন কে হত্যা করা হলো। তো এই আমাদেরকে ভুললে চলবে না, আমাদেরকে বসে থাকলে হবে না যে আমাদের দেশে কিছু, এটা তো ভারতে হয়েছে, পাকিস্তান ভারত একটা সমস্যা না। পাকিস্তান ভারত সমস্যা না, পাকিস্তানের যে জঙ্গি সংগঠনগুলি আছে, পাকিস্তানের অভ্যন্তরে অনেক জঙ্গি সংগঠন আছে যাদেরকে পাকিস্তান সরকার সমর্থন দিয়ে থাকে। এবং হক সাহেব যেটা বলছিলেন যে পাকিস্তান সেনাবাহিনী প্রধান, তিনি উস্কানিমূলক বক্তব্য রেখেছেন কিছুদিন আগে হিন্দু সম্প্রদায়ের কথা বলে এবং দ্বিজাতি তত্ত্বের কথা বলে। আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে, আমরা কিন্তু বাংলাদেশে বাঙালি জনগণ আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে দ্বিজাতি তত্ত্বকে একদম কবর দিয়ে আমরা একদম ওটাকে বাতিল করে আমরা এসেছি। এখন যাতে আমাদের দেশে গুলো না হয়, আমাদের দেশে আমরা ইদানিং দেখছি এই যে জঙ্গি তৎপরতার কথা বললাম, আমরা দেখছি যে আমাদের বাংলাদেশের বিভিন্ন শহরে এই যে নারীদের উপর হামলা হচ্ছে, এবং নারীরা কিভাবে পোশাক পরবে, মাথায় কাপড় দেবে, কিভাবে শাড়ি পরবে না অন্য কিছু পরবে, এইটা নিয়ে অনেক কথাবার্তা হয়। টিভি আলোচনাতেও দেখছি যে আমাদের যে ধর্মীয় লোকজন আছে তারা এই কথাই বলছেন। তো এইগুলো আমাদের দেখতে হবে। এবং যেটা বললাম, আমাদের যে একটা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, জাতীয় নিরাপত্তা পরিষদ একটা গঠন করতে হবে। এই ভবিষ্যতে যে নির্বাচিত সরকার আসবে, তারা তো আসবেই, আমরা কিন্তু তারপরও এখন এর সদস্য কারা হবেন, আমি যেটা মনে করি বাংলাদেশের নাগরিক হিসেবে, সেখানে সদস্য হবেন 3 বাহিনীর প্রধান, তারা থাকবেন, র্যাব প্রধান থাকবেন, পুলিশ প্রধান থাকবেন, বিজিবি প্রধান থাকবেন, এবং তার পাশাপাশি তাদের যে বিশ্লেষক থাকবেন, আমাদের নিরাপত্তা অনেক বিশ্লেষক আছেন বাংলাদেশে, তাদেরকে সাথে রাখতে হবে। সদস্য হবেন না, কিন্তু তারা অ্যাডভাইজার হিসেবে কাজ করবেন। এবং এই জাতীয় নিরাপত্তা পরিষদটা, এনএসসি যদি ইংরেজিতে বলি, এইটা অধীনস্থ থাকবেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অধীনে থাকবেন। কেন মোহাম্মদ শাহাবুদ্দিন কথা আপনি অনেকে জিজ্ঞেস করতে পারেন, কেন প্রধান উপদেষ্টার সাথে থাকবেন না, কেন ওনার অধীনে থাকবেন না কেন? এই জন্য যে বাংলাদেশে এখন একমাত্র নির্বাচিত ব্যক্তি আছেন, যিনি হচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রপতি, সাংবিধানিকভাবে তিনি নির্বাচিত প্রতিনিধি বাংলাদেশের, তার অধীনে থাকতে হবে। এই দিকটা আমাদের দেখতে হবে এবং আমাদের সতর্ক থাকতে হবে যে এই যে পাকিস্তান যে কাজটা করেছে, এখন আমরা পাকিস্তানের জনগণের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই, কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি পাকিস্তান সরকার একদম সেই 1947 সাল থেকে, আপনি দেখেন যদি ইতিহাসের দিকে এটা ফিরে যায়, 1947 সালের অক্টোবর মাসে পাকিস্তানের পাঠান ট্রাইবাল যারা ছিল, ট্রাইবসম্যান, ওদেরকে কাশ্মীরে ঢুকিয়ে দিয়েছে। তখন কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ জীবিত, এবং পাকিস্তান 2 মাস পরেই এটা করলো, এবং যার ফলে
যে এই সংকটটা সৃষ্টি হলো, আলোচনা করা যেত, আলোচনা দরজা খোলা ছিল, কিন্তু এর আগে পাকিস্তান সরকার, মোহাম্মদ আলী জিন্নাহ সরকার, তারা ভেবে বসেছিলেন যে এখন এদেরকে পাঠালে পুরো কাশ্মীর দখল নিয়ে দেবে। পুরো কাশ্মীর তো পারেননি, আর কাশ্মীর ভাগ হয়ে আছে, কিছুটা পাকিস্তানের হাতে, কিছুটা ভারতের হাতে। তো ওই দিক দিয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং পাকিস্তানকে আমরা সবসময় দেখেছি যে যে সন্ত্রাসী কার্যকলাপ আছে। এবং আপনি দেখেন, যদি আবার ইতিহাস ফিরে যায় পাকিস্তানের কথা যদি বলি, আমাদের 71-এর কথা তো আমার জানাই আছে, আমরা সবাই জানি, ওটা বলা দরকার নেই। কিন্তু দেখেন 1947 সালের কথা বললাম, আবার দেখেন 1965 সালে দুইবার রান অফ কাচ বলে একটা জায়গা আছে, সেখানেও পাকিস্তান আগে তাদের সৈন্য সামন্ত ঢুকিয়ে দিয়েছিল, সেখানে একটা সমস্যা করেছিল। তারপর সেপ্টেম্বর 1965 সালে পাকিস্তান আবার যুদ্ধ শুরু করে দিয়েছিল সেই কাশ্মীরের দিক দিয়ে, যে কাশ্মীর দখল করবো এদিক দিয়ে। যে ভারতীয়রা যে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, এটা তাদের খেয়াল ছিল না। আইয়ুব খান, তারপরে জুলফিকার আলী ভুট্টো, ইয়াহিয়া খান, জেনারেল মুসা, এরা মিলে কাশ্মীরের দিকে নজর দিয়েছেন। ওদিকে ভারত প্রায় লাহোর দখল করে ফেলেছেন। এইটা একটা। তারপরে 1971-এর 3রা ডিসেম্বর সেই পাকিস্তানি কিন্তু প্রথম আক্রমণ করলো, পশ্চিম রোহাঙ্গরে আক্রমণ করলো, যার ফলে পরবর্তীতে আমরা দেখলাম পাকিস্তানটা ভেঙে গেল। আমরা তো আমাদের মুক্তিযোদ্ধারা, মুক্তি বাহিনীর মাধ্যমে ভারতীয় আমাদের যে বন্ধু প্রতিম রাষ্ট্র, তাদের মাধ্যমে আমরা দেশ পেয়েছি। কিন্তু কথা হলো যে পাকিস্তান কিন্তু এখনো ক্ষান্ত হয়নি। আমি আজকে সকালে দেখছিলাম পাকিস্তানের একটা পাকিস্তান টেলিভিশনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের আপনার যে আপনার ডিফেন্স মিনিস্টার এবং পাকিস্তানের যে তথ্যমন্ত্রী, তারা যে ভাষায় কথা বলছেন, মনে হচ্ছে যে তারা একদম নিরপরাধ। এবং তারা বলে যাচ্ছেন যে মানে নিজের ভুল স্বীকার না করে তারা বলছেন যে ভারতীয় যে গোয়েন্দা বিভাগ, গোয়েন্দারা ফেল করেছেন। গোয়েন্দারা কেন ফেল? ভারতীয় গোয়েন্দারা ফেল করেছেন, কি করেছে এটা ভারত দেখবে। আপনাদের দেশ থেকে, আপনাদের কাশ্মীর থেকে যারা লোকজন, কাশ্মীরের ভেতর থেকে, যে পাকিস্তানি কাশ্মীর থেকে যারা এসছেন, ওরা কিভাবে এলো এটা আপনাদের দেখতে হবে। যতদিন না পর্যন্ত পাকিস্তান এদেরকে নিয়ন্ত্রণ না করবে, তাহলে কিন্তু ততদিন পর্যন্ত কিন্তু আমাদের বাংলাদেশে এবং ভারতে আমাদের ওই সতর্ক অবস্থায় অবলম্বন করতে হবে। এবং যারা এই আক্রমণ করেছে, বলা হচ্ছে যে যারা হিন্দুদেরকে শনাক্ত করে পাহালগামে হত্যা করলো, এর মধ্যে অনেকে কিন্তু পশতু ভাষায় কথা বলেছেন। পশতু ভাষা ভারতের কোথাও নেই, বাংলাদেশে তো নেই। পশতু ভাষা পাকিস্তানের পেশোয়ার, ওই যে খাইবার পাখতুনখোয়া, যেটা আগে ছিল নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, সেখানে। তো এইগুলো আমাদের বাংলাদেশে একদম সতর্ক অবস্থা অবলম্বন করতে হবে। এবং আমাদের বাংলাদেশের ভিতরে যে জঙ্গি সংগঠনগুলি আছে, যে জঙ্গিরা মুক্তি পেয়েছে, ওদের বিরুদ্ধে অভিযান চালাতে হবে। আর তাহলে কিন্তু আমাদেরও একটা সমস্যা হয়ে যাবে। এটা কোনো রাজনীতি এখানে নাই, দেশের নিরাপত্তা নিয়ে আমাদের ভাবতে হবে। মঞ্জু ভাই, আপনি বলছিলেন যে, আমি আপনাকে একটা প্রশ্ন রেখে গেছিলাম যে এই দুই দিক থেকে আক্রমণ, পাকিস্তান তার হারানো ভাইকে ফিরে পেয়েছে, কিংবা পাকিস্তান তার সেই ভাইকে ফিরে পেয়েছেন, দুই ভাই মিলে আক্রমণ। একদিক থেকে অস্ত্রের আক্রমণ, বাংলাদেশ থেকে তো অস্ত্রের আক্রমণ হওয়ার কোনো সুযোগ নাই, সেক্ষেত্রে আক্রমণটা কিভাবে হবে? আর বদরুল ভাই বলছিলেন আইন উপদেষ্টার কথা, আপনি এটাকে কিভাবে দেখেন? অনেকেই লিখছেন আইন উপদেষ্টা এই কথাটা লিখে যদিও ডিলিট করে ফেলছেন, এতে সম্পর্কের তিক্ততা আরো গভীর হবে। আপনি কি? উনি শুধু যে ওনার বক্তব্য ডিলিট করেছেন তাই না, উনি বাংলাদেশে লস্করে তৈয়বার যে শাখা আছে, সেই শাখার যে প্রধান তার ইজারউদ্দিনের সাথে ওনার ছবি আছে ফেসবুক, এটা কয়েকদিন আগেই। তো উনি উল্টাপাল্টা বক্তব্য দেন, সেটা এক জিনিস। আর সেটা একটা রাস্তায় মিছিলের সময় উল্টাপাল্টা বক্তব্য দেওয়া এবং রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ পদে বসে বক্তব্য দেওয়ার মধ্যে পার্থক্য আছে। আমি আপনি অনেক কথাই বলতে পারি, কিন্তু একজন আইন উপদেষ্টা, যে রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি যখন একটি কথা বলেন এবং কথা বলে যদি উনি ওটা 2 মিনিট পরেও ডিলিট করে ফেলেন বা সরি বলেন, ওটা কিন্তু ডিলিট হয় না, ওটা কিন্তু বিশ্বময় প্রচার হয়ে যায়। ইন্টারনেটের যুগে কোনো কিছুই কিন্তু আর গোপন থাকে না। তো ভারতীয় কাউন্টার পার্ট ওনার ওই বক্তব্য অলরেডি তারা জেনেছেন এবং তারা এই বিষয়ে গতকালকে তীব্র প্রতিক্রিয়াও জানিয়েছে বাংলাদেশের এই বিষয়। তো আপনি যে প্রশ্নটি করেছিলেন সেই জায়গাটায় আসি। বাংলাদেশের সেনাবাহিনী মনে করে না যে তারা পাকিস্তানের ডাকে বা পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলে বাংলাদেশ পাকিস্তানের পক্ষে হয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে। এটা বাংলাদেশের সেনাবাহিনী মনে করে না, সেনাপ্রধানও মনে করে না।
সেনাপ্রধান ফেব্রুয়ারি মাসের 25 তারিখে যে ভাষণে বলেছিলেন যে যদি আপনারা নিজেদের ভেতরে কাদা ছোড়াছুড়ি বন্ধ না করেন তাহলে দেশের স্বাধীনতা বিপন্ন হতে পারে। আমি সাবধান করছি আপনাদের, পরে কিন্তু আমাকে বলতে পারবেন না যে আমি আপনাদেরকে সাবধান করিনি। দ্যাট মিনস উনি এই বিষয়টির উপরে জোর দিয়েছিলেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমাদের এখান থেকে গজওয়াতুল হিন্দ ঘোষণা করাটা আগস্ট মাস থেকে আমরা কয়েকশো বার শুনেছি যে আমরা ভারত দখল করব। আমাদেরই এক উপদেষ্টা পশ্চিমবঙ্গের একটা অংশ, ত্রিপুরা, সেভেন সিস্টার্স এর কিছু অংশ নিয়ে একটা বিশাল বাংলাদেশের ম্যাপ তৈরি করে বলেছেন এই ম্যাপ কায়েম না হওয়া পর্যন্ত পুরোপুরি বাংলাদেশ কায়েম হবে না। এটা আমাদের মোটো, এটা আমাদের লক্ষ্য। তার মানেটা কি? তার হচ্ছে আপনি পশ্চিমবঙ্গ দখল করবেন, ত্রিপুরা দখল করবেন, মিজোরামের একটা অংশ দখল করবেন, আপনি মেঘালয়ের একটা অংশ দখল করবেন, আসামের একটা অংশ দখল করবেন, দখল করে একটা গ্রেটার বাংলাদেশ বানাবেন। এই ম্যাপটাও কিন্তু ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে গিয়েছিল উনি ডিলিট করার আগেই। এটা নিয়ে সেই সময় থেকে এখন পর্যন্ত কয়েকশো বার ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকরা মন্তব্য করেছেন, বক্তব্য রেখেছেন, ডক্টর ইউনূসকে সতর্ক পর্যন্ত করেছেন এই বিষয়টা নিয়ে, যে এই ধরনের কথাবার্তা যদি আপনার ক্যাবিনেট থেকে উঠে আসে তাহলে কিন্তু আমরা অন্যরকম ব্যবস্থা নেব। যাই হোক, এটা এখন যেটা বলছিলাম যে বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে এরকম কোনো উচ্চাভিলাষ নেই বা তারা ঘোষণা করবেও না। কিন্তু বাংলাদেশের যে যারা এখন রাষ্ট্র ক্ষমতায় আছে, হিডেন পর্দার সামনে তো ডক্টর মোহাম্মদ ইউনূস, পর্দার পেছনে হচ্ছে জামাতের নেতৃত্বে ইসলামিস্টরা শাসন ক্ষমতায় আছে। তারা যে গজওয়াতুল হিন্দ করবে এটা তারা সদম্ভ ঘোষণা দিয়েছে। এবং আনসারুল্লাহ বাংলা টিমের জসিমউদ্দিন রহমানি মুক্তি পাওয়ার পরপরই একটি ভিডিও ছেড়েছিল। সেই ভিডিওতে ভারতের কাশ্মীর, তারপরে ভারতের মুসলিম অঞ্চলগুলো, মুর্শিদাবাদের মুসলিম কমিউনিটিকে, মালদার মুসলিম কমিউনিটিকে বিদ্রোহ করার আহ্বান জানিয়েছিলেন যে তোমরা এই ব্রাহ্মণ্যবাদী মোদী ভারতের বিরুদ্ধে বিদ্রোহ করো, আমরা তোমাদের পাশে আছি, আহ্বান জানিয়েছিলেন ভিডিও করে। সেই ভিডিও কিন্তু ব্যাপক প্রচার হয়েছিল। এখন সেই রহমানির সাথে দেখা করেছিলেন পাকিস্তানের আইএসআই চিফ, যাকে বাংলাদেশে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। এখন আমাদের দেশের সেনাবাহিনী পাকিস্তানের হয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে না, এটা হচ্ছে বাস্তবতা। আর ভীতির দিকটা হচ্ছে যে আমাদের এখানকার যে আবেগপ্রবণ মানুষ, যারা গজওয়াতুল হিন্দে বিশ্বাস করে, যারা নিজেদের শক্তি সামর্থ্য সম্পর্কে বিন্দু পরিমাণে ধারণা নেই যাদের, তারা মনে করে যে পাকিস্তান ওই দিক থেকে আক্রমণ করলে, আমরা এদিক থেকে ভারতকে আক্রমণ করলে ভারতকে আমরা ভেঙে টুকরো টুকরো করে ফেলতে পারবো। এখন ধরুন মুর্শিদাবাদের যে ঘটনাটি ঘটলো গত 15 দিন আগে, সেখানে মুসলিমদের সাথে হিন্দুদের একটা দাঙ্গার মতো ঘটনা ঘটলো এবং সেখানে যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের ভিতরে বাংলাদেশি পাওয়া গেছে বলে ভারতীয় মিডিয়া থেকে জানানো হয়েছে। এমনকি একেবারে দক্ষিণের রাষ্ট্র কেরালা, সেখানেও কিছু বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতীয় বাহিনী, যাদেরকে বলা হচ্ছে স্লিপার সেল। অর্থাৎ যে লোকগুলোকে আমরা আশঙ্কা করছি যে নরসিংদী কারাগার ভেঙে বেরিয়ে গেছে এবং 70 জন জঙ্গিকে যে সরকার ঘোষিতভাবে মুক্তি দিয়েছে, এরা তো শুধু বাংলাদেশে বসে নেই, এরা ভারতের বিভিন্ন জায়গায় প্রবেশ করতে পারে। এবং প্রবেশ করতে পারে বলে ভারতের যারা ওয়ার এক্সপার্ট বা নিরাপত্তা বিশ্লেষক, তারা কিন্তু মাঝে মাঝে এই প্রসঙ্গটা তোলেন যে বাংলাদেশ থেকে স্লিপার সেলের লোকগুলো ভারতের বিভিন্ন জেলায়, বিভিন্ন শহরে প্রবেশ করতে পারে। এদের জন্য তার কাটা দেওয়া জরুরি। এবং এই তার কাটা দেওয়া নিয়ে গত ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাস জুড়ে একটা ব্যাপক উত্তেজনা কিন্তু ছিল, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে। বাংলাদেশ তার কাটা দিতে দেবে না, ভারত তার কাটা দেবে। তো এইটা নিয়ে এই ভয়টা কিন্তু আছে। এখন পাকিস্তান ভারতের যুদ্ধ হবে কিনা, এটা হলো মৌলিক প্রশ্ন। এর আগে যে ঘটনাগুলো ঘটেছিল, 2000 সালের ঘটনা, 2003 সালের ঘটনা, 1998 সালের ঘটনা, 99 সালের ঘটনা, পার্লামেন্টের ঘটনা, কোনো ঘটনায় কিন্তু সরকার এত তড়িৎ ব্যবস্থা নেয়নি। এবারকার ঘটনায় যেটা হয়েছে যে ভারতীয় প্রধানমন্ত্রী তার সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন, সিসিএস বৈঠক বসেছে, ক্যাবিনেট কমিটির স্পেশাল বৈঠক যেটা, সেই বৈঠকে বসে সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত হওয়ার পরে পাকিস্তানের উপরে 5-6 ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তার ভিতরে প্রধানতম হচ্ছে সিন্ধু নদীর পানি বন্টনটা বন্ধ করে দেওয়া হবে, বাদ দিয়ে ওটা বন্ধ করে দেওয়া হবে।
এখন এই যে বন্ধ করে দেওয়া হবে, এই একটি ঘটনা যদি পাকিস্তানকে সহ্য করতে হয় তাহলে কিন্তু পাকিস্তান ভেঙে যাবে। কারণটা হচ্ছে এই যে সিন্ধু নদের মানে 80% পানি পেত পাকিস্তান, 20% পানি ভারত পেত। এখন যদি টোটাল 100% পানিটাই বন্ধ করে দেয় তাহলে সিন্ধু অববাহিকার বালুচিস্তান থেকে সিন্ধ প্রদেশ পর্যন্ত পুরো অঞ্চলটাতে কিন্তু ফসল ফলালি বন্ধ হয়ে যাবে গরমের সময়। আর বর্ষার সময় যদি ছেড়ে দেওয়া হয় তাহলে ওখানে প্লাবন হয়ে যাবে। এইটা যে কোনো ডিরেক্ট ওয়ার ফ্রন্টের চেয়ে কিন্তু বেশি মারাত্মক। এইটা বন্ধ করেছে। তারপরে দূতাবাস থেকে কর্মচারী সংখ্যা কমানো, দূতাবাস থেকে মিলিটারি এক্সপার্টদেরকে সরিয়ে নেওয়া, এটা দুদেশই করেছে। কিন্তু ভয়ের জায়গাটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে ঘোষণা দিয়ে করা। আর ভারত যদি মিলিটারি এক্সারসাইজ করে, রিটালিয়েশন করে, সেটা কিন্তু ঘোষণা দিয়ে করবে না। এখন ঘোষণা দিয়ে যে করবে না তার কিছু আলামত পাওয়া যাচ্ছে। আরব সাগরে ভারতের বিমানবাহী রণতরীর অবস্থান করছে এখন, এবং সেটা ক্রমশ করাচি বন্দরের দিকে এগোচ্ছে। এবং পাকিস্তান তার সমস্ত বড় বড় শহরের থেকে তার এয়ারফ্লিট গুলোকে সীমান্ত অঞ্চলে এলো মানে লাইন অফ কন্ট্রোলে এবং পাক অকুপাইড কাশ্মীরের বর্ডারে মোতায়েন করছে। দুই দেশই কিন্তু সৈন্য মোতায়েন করছে, সরঞ্জাম মোতায়েন করছে। ভারতীয় এয়ারফোর্সকে যে কোনো মুহূর্তে অন এয়ার হওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা আগামী 10 থেকে 15 দিনের ভিতরে একটা যুদ্ধের আশঙ্কা করছি। একটা যুদ্ধ কিন্তু আসন্ন। তো এটা যদি না হয় সেটা হবে একটা মানে মানুষের জন্য ভালো এবং সবার জন্য ভালো, মিরাকল। কিন্তু মিরাকল ঘটবে বলে মনে হচ্ছে না ভারতের রাজনীতিবিদদের কথাবার্তা। এই এমনিতে ধরেন মোদী বিরোধী যে ক্যাম্পেইনটা আছে ভারতে, বিভিন্ন দলরা যারা সাধারণত সরকার বিরোধিতা করে তারা এই একটি ইস্যুতে তারা কিন্তু সবাই মোদীকে সমর্থন করে বসেছে। ইভেন কংগ্রেসের রাহুল গান্ধী স্পষ্ট করে বলেছে যে সরকার পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিলে আমরা তার পক্ষে আছি। এটা হলো পক্ষে থাকা। আর একটা হলো যে জনমতের চাপ। জনমত প্রচন্ড ভাবে চাপ দিচ্ছে সরকারের উপরে ব্যবস্থা নেওয়ার জন্য, এবং কি ব্যবস্থা? যথাযথ ব্যবস্থা, অর্থাৎ দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। সুতরাং ভারত যে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বা যুদ্ধ ঘোষণা করতে পারে, এর সম্ভাবনা কিন্তু প্রচুর। যদি যুদ্ধ শুরু হয় তাহলে আমাদের এই অংশে যদি আমরা শতভাগ নিশ্চুপ থাকি, তারপরও আমাদের এখান থেকে এক ধরনের উস্কানি কিন্তু হবে। বিভিন্ন দল এন্টি ইন্ডিয়া ক্যাম্পেইন করে, যাদের রাজনীতির প্রধান অস্ত্র হচ্ছে এন্টি ইন্ডিয়া, এই দলগুলো কিন্তু এক ধরনের ক্যাম্পেইন করবে, জ্বালাও পোড়াও করবে, মিছিল মিটিং করবে, সমাবেশ করবে এবং বর্ডারের দিকে লং মার্চের ঘোষণা দেবে। তো লং মার্চের ঘোষণা যদি বর্ডারের দিকে দেয় এবং যদি কোনো কারণে ধরেন 5 জন 10 জন বর্ডারে ঢুকে যায়, তাহলে কিন্তু এখানে এয়ার স্ট্রাইকের একটা স্কোপ কিন্তু ভারত পেয়ে গেল। সেই ক্ষেত্রে বাংলাদেশের জন্য এটা বিপজ্জনক।